আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ব্যক্তি বা দলের নয়, পুলিশকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। পেশাদারিত্বের সাথে আপোষ না করার নির্দেশ। হাম ও উপসর্গে 4 শতাধিক শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা। টিকার ধারাবাহিকতা না থাকায় এই পরিস্থিতি, বললেন স্বাস্থ্যমন্ত্রী। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ। রোববারের ঘটনায় চিকিৎসাধীন একজনের মৃত্যু। হাওড়ায় ডুবো সড়ক নির্মাণের তাগিদ স্থানীয়দের। সুনামগঞ্জে কর্মকর্তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। এবং কোরবানির ঈদকে সামনে রেখে খুলনা ও জয়পুরহাটে পশুপালনে ব্যস্ত খামারিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহের আশা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কোনো ব্যক্তি বা দলের নয়, জনগণের স্বার্থে পুলিশকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন, সরকারের সফলতার জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। তারেক রহমান বলেন, সন্ত্রাস দমনে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার নিয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে পুলিশ বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্মক্ষেত্রে নানামুখী সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। শৃঙ্খলা আর দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোনো প্রকার হয়রানি ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়। প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। পুলিশের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম, যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারি মানসিকতা থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ, নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প কোনো আছে বলে আমি মনে করি না। এর কোনো বিকল্প নেই। মানুষের আস্থা অর্জন করতে সরকার জনবান্ধব পুলিশ তৈরি করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, পুলিশ কোনো দলের নয়, জনকল্যাণে কাজ করবে। দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোনো ব্যক্তি বা দল কিন্তু আপনাদের নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। প্রধানমন্ত্রী বলেন, সততা আর দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ বদলির মূলনীতি। সরকারের অঙ্গীকার বাস্তবায়নে পুলিশকে ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দেশের জনগণ সরকারকে কিভাবে দেখে বা মূল্যায়ন করে, এর অনেকটাই কিন্তু নির্ভর করে আপনাদের আচরণের উপরে, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আপনারা কাজ করেন, আপনাদের আচরণের উপরে, কার্যক্রমের উপরে। সুতরাং রাষ্ট্র আপনাদের কাছে সততা, দক্ষতা, সেবা, ন্যায়পরায়ণতা, পেশাদারিত্ব ও মানবিকতা অবশ্যই আশা করে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১,৪৫৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ শিশুর ৩ জনই ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম এবং ১ জন ময়মনসিংহ বিভাগের। হাম ও উপসর্গে ৪ শতাধিক শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা টিকার ধারাবাহিকতা ধরে না রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিশেষজ্ঞরা বলছেন, টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে ১.৫ থেকে ২ মাস সময় লাগে। এ কারণে তাৎক্ষণিক ফল পাওয়া যাচ্ছে না। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর শিশু হাসপাতাল সহ অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালে প্রতিদিন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙছে। গত সরকারের আমলে হামের টিকা নিয়ে অবহেলার কারণে এমনটি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকার ব্যবস্থা করেছে সরকার। বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, বর্তমান পরিস্থিতি দায় এড়াতে পারে না গত দুটি সরকার। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। কাজে আপনি এখন অ্যান্টিবডিটা ক্রিয়েট না হওয়া পর্যন্ত শতভাগ বন্ধ হবে না। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে রহমত করেছে, টিকাটা দিতে পারলাম না। যে কি ভয়াবহ অবস্থা, তো চোখের পানি আমাদের পড়া থামতো না। টিকা দেওয়ার পরও ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যাটি ২ অঙ্কে উন্নীত হওয়ার কারণ কি? অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার জানান, শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে অন্তত ২ মাস। তাছাড়া ৬ মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ার আগ পর্যন্ত শিশুদের নিরাপদ মনে করার সুযোগ নেই। পরপর 2টি টিকা দিতে হয়, অর্থাৎ একটা টিকা দেওয়ার পরে সাধারণত 6 মাস পরে যেহেতু আরেকটা টিকা দেওয়া হয়, কাজেই এই দ্বিতীয় টিকা দেওয়ার পরে আমরা বলতে পারবো যে মোটামুটিভাবে আমরা সিকিউর যে ইমিউনিটি ভালো ডেভেলপ করবে, শিশুরা আক্রান্ত হবে না। এটি গ্রামে গঞ্জে রেখেও কিন্তু চিকিৎসা করা যায়। আক্রান্ত শিশু যেন কোনো সাধারণ সুস্থ শিশুর সংস্পর্শে না আসে। এটি খুব র্যাপিডলি স্প্রেড করে। এটি যেমন রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে, সোয়াবের মাধ্যমে, স্নিজিং, কাশি এর মাধ্যমে যেমন ছড়ায়, তেমনি বাচ্চাদের পাশাপাশি থাকার কারণে খুব সহজে একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে এটি ছড়িয়ে পড়তে পারে। যেসব শিশু অপুষ্টির শিকার, টিকা দিলেই তাদের শরীরে তাৎক্ষণিক অ্যান্টিবডি তৈরি হবে না। এজন্য শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন হালিম বিক্রেতা আব্দুল কাদির ও তার 3 ছেলে। তবে বাসার বাইরে থাকায় বেঁচে যান তার স্ত্রী। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 6:30টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমেছিল। সকালে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আহতদের অবস্থা গুরুতর। এর আগে গতকাল আরেকটি গ্যাস বিস্ফোরণের ঘটনায় একজন মারা যান। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেহ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। তো এবং বিকট একটা শব্দ হয়েছে এবং এখানে দুর্ঘটনায় রাকিব, সাকিব, মেহেদি এবং আব্দুল কাদের এই 4 জন আহত আছে। তারা এখন বার্ন ইউনিটে আছে। হাওড়ায় প্রশাসনিক সিদ্ধান্তে দেরি আর তাতেই বেড়েছে কৃষকের ক্ষতির হিসাব। সুনামগঞ্জে অনভিজ্ঞ ও অদক্ষ কর্মকর্তাদের কারণে সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রতিনিধিরা। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পানি নামানোর ব্যবস্থা ও আংশিক ভেজা ধান সরকারিভাবে কিনলে ক্ষতি অনেকটাই কমানো যেত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে হাওড়ের মধ্য দিয়ে ডুবো সড়ক নির্মাণের তাগিদ স্থানীয়দের। সুনামগঞ্জ থেকে এসানুল গনি স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপু রিপোর্ট। মাঠ প্রস্তুত, বীজ বপন, সেচ, সার আর কীটনাশক সব নিয়ম মেনেই চলছিল চাষাবাদ। স্বপ্ন ছিল সোনালী ধান ঘরে তোলার।
কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে অকাল বৃষ্টির পানিতে। প্রশাসনিক সিদ্ধান্তহীনতায় অল্প সময়ে তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওরের বিস্তীর্ণ ফসলি জমি। এখন দিশেহারা কৃষক পরিবারগুলো। বৃষ্টি অনেক খরচ বাড়াইছে, তো নৌকা লাগে, মানুষ লাগে, ডাবল সপ্তাহে লাগে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, জলাবদ্ধতার শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাঁধ কেটে দিলে দ্রুত পানি নেমে যেত। দুর্যোগের মুহূর্তে প্রশাসনের অপেক্ষা না করে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল একটি বেড়ি বাঁধের মুখ কেটে দেন। এতে কিছুটা সুফল পেয়েছিলেন হাওরের কৃষকরা। পানি উন্নয়নের বোর্ডের একটা বিরাট গাফিলতি রয়েছে, জেলা প্রশাসনের একটা বিরাট গাফিলতি রয়েছে। এখানে চরম দুর্নীতি হয়েছে, অপরিকল্পিত বাঁধ এবং অপ্রয়োজনীয় বাঁধ তৈরি করে একটা টাকা আত্মসাতের একটা মহোৎসব চলছে। একমাত্র প্রশাসনে নেগলিজেন্সির কারণে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জে যে পরিমাণ ধান আবাদ হয় তা দিয়ে দেশে 15 দিনের চাহিদা মেটানো সম্ভব। তবে এবার হিসাব নিকাশ বদলে গেছে। আজকে তো 1 মাস আগে যখন এই জলাবদ্ধতা দেখা দিয়েছিল, তখনও কিন্তু আমরা বলছিলাম বাঁধটা কাটতে দেওয়ার জন্য, তারা বলছে 2% গেছে। আমরা চাচ্ছি প্রত্যেকটা হাওরের মধ্যে দিয়ে একটা সাবমার্জেবল রোড হবে। সাবমার্জেবল রোড হয় তখন মানুষজন কৃষি যখন করবে তখন রোপণ করতেও সহজ হবে, কেটে আনতেও সহজ হবে। হাওর রক্ষায় স্থায়ী সমাধান নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ বলছেন স্লুইস গেট নির্মাণের কথা, তবে বিশেষজ্ঞদের মতে তা দীর্ঘমেয়াদে কার্যকর নাও হতে পারে। তাদের পরামর্শ, হাওরে রাবার ড্যাম নির্মাণ করলে পানি নিয়ন্ত্রণ সহজ হবে। এই এত বড় হাওরের কিন্তু রাস্তা একটা, আর এই রাস্তায় গিয়ে এই পানিটা গিয়ে কিন্তু এই নদীতে পড়ে। এই জায়গাটা যদি একটা পরিকল্পিত সুইচ গেট হইতো, এই সমস্যাটা হতো না। রাবার ড্যাম পানি ছাড়তে হয়, পাম্পটা ছেড়ে দিলেই এটা নিচে বসে যাবে, টপের মধ্যে বসে যাবে, পানিটা চলে যাবে। এরপরে ফসল কাটার পরে যখন আপনি রাবার ড্যামটা ছেড়ে দেবেন, পাম্পটা ছেড়ে দেবেন, নৌকা যাওয়া আসা করতে পারবে, মাছ যাওয়া আসা করতে পারবে। হাওরে নৌকা না গেলে কোনো উপায় নাই। বারবার একই ক্ষতির পুনরাবৃত্তি থেকে মুক্তি চান কৃষকরা। তাদের দাবি, ধান আবাদ ও দ্রুত সংগ্রহ নিশ্চিত করতে হাওরের মধ্য দিয়ে সাবমার্সিবল বা ডুবোসড়ক নির্মাণ। কারণ তাদের ভাষায় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা গেলেও সিদ্ধান্তহীনতার সঙ্গে নয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক। এই সেতুকে ঘিরে সবুজ পরিবেশ গড়ে তোলা এবং এর ইতিহাস সংরক্ষণে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, সংসদ সদস্য সাইদ আহমেদ এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কোরবানির ঈদকে সামনে রেখে খুলনা ও জয়পুরহাটে শেষ মুহূর্তে পশু লালন পালনে ব্যস্ত খামারিরা এখানকার গরু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় সারা দেশে। তবে গতবারের লোকসানের এবার শঙ্কায় খামারিরা। তবুও ঈদ ঘিরে স্বপ্ন দেখছেন তারা। সার্বিক সহযোগিতা দেওয়ার কথা বলছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খুলনা প্রতিনিধি এস.এম. হাবিব ও জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। ঈদুল আজহার বাকি আর মাত্র 2 সপ্তাহের মতো। কুরবানির জন্য প্রস্তুতকৃত পশুর যত্নে ব্যস্ত খুলনা বিভাগের খামারিরা। তারা বলছেন পশু খাদ্যের মূল্য গত বছরের তুলনায় বেড়েছে, যার কারণে এবার কুরবানির পশুর দাম কিছুটা বাড়তি হবে। খাবারের চাহিদা মেটানোর জন্য আমরা আমাদের নিজস্ব জমিতে যত্ন সহকারে ঘাস রোপণ করি। অন্যবারের তুলনায় অনেক ব্যয়বহুল, যার কারণে এবং আমাদের খরচ বেশি পড়ছে এবং 2 লাখের ঊর্ধ্বে হলে আমরা এগুলোটা ছেড়ে দেবো। আমরা গরুর দাম বেশি পাওয়ার আশা করতেছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এবারে কুরবানির চাহিদা তুলনায় খুলনা বিভাগে প্রায় 3,67,টি পশু খামারে উদ্বৃত্ত থাকবে। এবার যেহেতু আমাদের সবকিছু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে, সেই হিসাবে একটা গবাদি পশু যারা পালন করে তাদের যে মেন খাবার খরচটা,
খাবার খরচ যেহেতু বাড়ছে সেই পশুর দামও বাড়বে। এদিকে জয়পুরহাটে প্রতি বছর কুরবানির ঈদকে সামনে রেখে গরু ছাগল সহ অন্যান্য পশু পালন করেন প্রান্তিক খামারিরা। জেলায় এবার ছোট বড় 23,152টি খামারে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 3,26,573টি পশু। খামারিরা বলছেন গত বছর লোকসান হওয়ায় এবার সংখ্যায় আছেন তারা। সেই সাথে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু পালনে খরচ বেশি হয়েছে, তাই ন্যায্য মূল্যে আশা করছেন তারা। খড় খোল ভুসি এগুলান দিয়ে আমরা গরু মোটা তাজা করি। বাজার উদ্যোগতি থাকার পরেও সামনে কোরবানির ঈদে গরুর বাজার ভালো হলে আমরা খামারিরা পোষাতে পারবো। গরু ঈদের মৌসুমে পালিছে এই অবস্থায় খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খামারিদের নানাভাবে সহযোগিতা করি, টেকনিক্যাল সাপোর্টগুলি দিই, ভ্যাকসিনেশন করা হয় তাদের, নিয়মিত তাদের উঠান বৈঠকের মাধ্যমে গবাদি পশুর খামার যেন রোগমুক্ত থাকে এবং খাদ্য ব্যবস্থাপনা খামার ব্যবস্থাপনা সম্পর্কে তাদের আমরা নিয়মিত পরামর্শ দিই। ভারত থেকে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকানো সহ ন্যায্য মূল্যের দাবি জানিয়েছেন খামারিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাভারের আশুলিয়া উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ। সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার 26-এর মাধ্যমে প্রায় 5,000 নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর MR কবির ও জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ডক্টর সবুর খান ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এছাড়া গত সেমিস্টারে কৃতিত্বপূর্ণ ফলাফল করা শিক্ষার্থীদের মেধা সম্মাননা এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে। এই বিশ্ববিদ্যালয় থেকে যখন বেরিয়ে যাবে তখন সমাজে তুমি সার্ভিস দিতে পারো, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারো। এই মেসেজটাই তাদেরকে দিয়েছি, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।